গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে সকাল 9টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলাতেই রান্না বান্না বসাবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে সমস্ত রকম পাঁচমিরচার মিশালি সবজি দিয়ে একটা তরকারি করব। মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, বিনস, টমেটো সমস্ত কিছু আছে এই সবজির মধ্যে। দিয়ে একটা সুন্দর মতো করে একটা তরকারি করব। আর কালকের একটু ডাল বেঁচে আছে, ভাবলাম যে ওই ডালটা দিয়ে আর সবজি দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। এদিকে ভাতও হচ্ছে, সবজিটা আমার প্রায় কমপ্লিট। তো প্রসেনজিৎ তো অফিসে যাবে, আজকে আর আদিকে স্কুলে পাঠাইনি। কালকে যেহেতু আদিদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেই কারণে ভাবলাম আজকে সেইভাবে ক্লাস নাও হতে পারে। আর দুদিন ধরে ছেলেটার প্রচণ্ড পরিমাণে না কাশিটা বেড়েছে, ওই কারণে আর স্কুলে পাঠালাম না। এখানে আদির জন্য দুটো শিঙি মাছ ছিল, সেই শিঙি মাছ দুটোকে প্রসেনজিৎ লবণ দিয়ে একটু মেরে দিল। তার কারণ কি বলতো, জ্যান্ত শিঙি মাছ কাটা আমাদের পক্ষে সম্ভবই না। আর আমি তো কাটতেই পারি না, প্রসেনজিৎ কেটে দেয়। শিঙি মাছ কেন, কোনো তাজা মাছ হোক বা যে কোনো মাছ আমি খুব একটা ভালো কাটতেই পারি না। আর এরকম যদি তাজা মাছ হয় আমি তো কাটতেই পারবো না, খুব মায়া লাগে গো। তো প্রসেনজিৎকে আজকে বলছিলাম, এইভাবে লবণ দিয়ে মাছ কাটছো, একদমই ভালো লাগছে না, তুমি আর এইভাবে মাছ এনো না বাড়িতে। প্রসেনজিতেরও আজকে ভালো লাগেনি এইভাবে লবণ দিয়ে মাছ কাটতে। তো আমি বারণ করে দিয়েছি যে এইভাবে আর মাছ আনবে না, কারণ চোখের সামনে না এভাবে দেখতে ভালো লাগে না, যে লবণ দিয়ে একটা মাছটাকে মেরে তারপরে কাটা। সত্যি চোখের মানে খুবই খারাপ লাগে, দেখতে খুব খারাপ লাগে। তো আদির জন্য প্রসেনজিৎ মাছ কেটে দিচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা তো নিরামিষ খাবো। এই দুটো মাছ জলের মধ্যে দেওয়া রাখা ছিল, তো যদি বাই চান্স মরে যায় সেই কারণে প্রসেনজিৎ বললো আজকে তাহলে কেটেই দিই, তুমি রান্না করে ফেলো। এদিকে সকালবেলাতে আদির জন্য সকালে টিফিন করলাম ম্যাগি। বললাম ভাত রান্না হয়ে গেছে, ভাত খেতে, বললো খাবে না, ম্যাগি খাবে। তো ম্যাক্সিমাম দিন আমি ওকে ভাতই দিই, কিন্তু কি বলো তো, ওই যে ছেলের হুজুগ, যে আজকে ম্যাগিই খাবে। আর ম্যাগি এগুলো খেতে একটু বেশি ভালোবাসে। প্রচণ্ড পরিমাণে কাশিটা বেড়েছে, এত কাশি বেড়েছে মানে কাশতে কাশতে বমি করে দিচ্ছে। একটু বকাঝকা করছিলাম, তার কারণ পায়ে মোজা দিয়ে দিয়েছিলাম, কিছুতেই মোজা পরবে না। এদিকে ঘরে পরা জুতোটাও পরবে না, খালি পায়ে ঘুরছে বেশি। আর এত পরিমাণে কাশি বেড়ে গেছে, কাশির চোটে না মানে বমি করে দিচ্ছে, এত মানে কষ্ট পাচ্ছে। ওই জন্য একটু বকাঝকাও করছিলাম। তো সর্ষের তেল দিয়ে একটু কমেছে, কিন্তু পুরোপুরি এখনও তো কমেনি। আর প্রতিদিন ওই অটোতে করে স্কুলে যাওয়াতে না ওর বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তাও আমি প্রতিদিনকে স্কুলের টাইমে স্নান না করে একদম বাড়িতে নিয়ে এসে স্নানটা করাই। আদিকে সকালবেলা খাওয়ানো হয়ে গেছে। এদিকে প্রসেনজিৎ খেয়ে দিয়ে অফিস চলে গেল। এদিকে আদির জন্য পাতলা করে শিঙি মাছের ঝোল করলাম আলু দিয়ে। আজকে মাছের ঝোলটাতে তো কোনো লাল কালার হলো না, জানি না ছেলে খেতে বসে কি করবে। কিন্তু শিঙি মাছ হোক বা তাজা মাছের ঝোল হোক, এইসবের কালার কিন্তু খুব একটা হয় না, এইরকম কালারই হয়, তাই না? আমি কিন্তু শিঙি মাছ একদমই খাই না। আমি প্রসেনজিৎ দুজনা কেউই খাই না। তো আদিকে খাওয়াই। আদি যখন জানতে পারবে যে মা বাবা খায় না, তখন হয়তো ও বলবে আমি খাবো না। কারণ এই রকম ঝোলের কালার দেখে তো একদমই ওর পছন্দ হচ্ছিল না, তবু জোর করে কদিন ধরে খাওয়াচ্ছিলাম। তো সমস্ত কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে এবার চলে আসলাম বিছানা তুলতে। প্রতিদিন বিছানাটা তুলতে একটু বেশি দেরি হচ্ছে, তার কারণ আদি ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করছে। তো সেই সমস্ত কাজকর্ম সেরে ওই জন্য বিছানাটা তুলতে একটু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর শীতের দিনের বেলা তো বিছানার লেপ কাঁথা সমস্ত কিছু তুলতে অনেকটাই টাইম লেগে যায়। তাই সব কাজ সেরে একদম শেষে আসি বিছানা তুলতে। তো দেখো বিছানাটা চটজলদি করে তুলে নিচ্ছি। আর আমি এখন এই যে বিছানা গোছাচ্ছে, দেখলে তো কত খেলনা ছিটানো ছিল। আদি সমস্ত খেলনা বিছানাতে এরকম ঢেলে রেখে দিয়েছিল। খেলবে ওই রকমই, কিন্তু ওই যে নিয়ে খেলবে এটাই ওর নেশা, নিয়ে খেলবে। এত পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে বন্ধুরা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তোমরা তো জানো, একবার যদি আমার অ্যালার্জি হয় সারাটা দিন আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাই। আর গলাটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে আছে, কথা বলতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। প্রসিদ্ধ অফিস থেকে চলে এসছে সন্ধ্যাবেলাতেই। তো একটা পার্সেল এসেছিলো আজকে দুপুরবেলাতে, আদি স্কুলের সোয়েটার স্কুল থেকে কিনতে বলেছিল।
ব্ল্যাক কালারের সোয়েটার। তো কিনতে যাওয়ার টাইম সেরকম আমাদের হাতে ছিলই না। আর বাইরে যা পরিমাণে ঠান্ডা পড়ছে, সন্ধ্যেবেলার দিকে আমাদের বেরোনো আমাদের পক্ষে সম্ভবই না। আর বিশেষ করে আদির শরীরটা কদিন ধরে এতটা পরিমাণেই খারাপ, ওকে একদমই ঠান্ডা লাগানো যাবে না। তাই প্রসেনজিৎ অনলাইনে অর্ডার দিয়েছিল। সোয়েটারটা খুব একটা খারাপ না। তো 350 টাকা কি 400 টাকা মতো দাম নিয়েছে সোয়েটারটা। জিনিস আন্দাজে দামটা একটু বেশি হয়ে গেছে। তো কিছু করার নেই, যেটা লাগবে সেটা তো কিনতেই হবে। আজকে সারাদিন ধরে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে, এত অ্যালার্জি বেড়েছে তোমাদের আর কি বলবো। মানে মাথা এরকম করে নিচু করতেই পারছি না, একটু জল বেরিয়ে যাচ্ছে। তো প্রসেনজিৎ বললো মুড়ি খাবে, অল্প একটু ডাল আছে, ভাবলাম কি ডাল দিয়ে মুড়িটা দিয়ে দিই। ও আবার ডাল দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে, মানে পছন্দ করে। তো একটু মুড়ি দিয়ে দিই। আর আদিবাবু বলছে একটু কমপ্লেন খাবে, ওকে একটু কমপ্লেন করে দেবো। সন্ধ্যাবেলা টিফিন তো এই হবে এখন। এই দেখো ডাল, একটু রেখে দাও আর একটু দাও। এই বাটিটাতে তাহলে রেখে দিই একটু, তুলেছিলাম। তো সেই ডালটা রয়েছে। আর এখন শীতের জিনিস তো নষ্ট হয় না, হ্যাঁ, পরের দিনকেও খাওয়া যায়। তো কালকে রান্নার ডাল এখনো দেখি বেশ ভালোই আছে। তো এটা প্রসেনজিৎকে দিয়ে দিই মুড়ি দিয়ে। আর একটু রেখে দিতে বললো, কেন বলো তো? রুটি দিয়ে খাবে বলে। ওর ডাল পেলে ওর আর কিচ্ছু লাগে না। রাত্রেবেলা তাহলে সবারই রুটি হবে। দেওয়ার তো নেই, দেওয়ার বাড়িতে গেছে। দাঁড়া মুড়ির ডামটা খুলে নিই, এটার মধ্যেই দিয়ে দিই, তাহলে খেয়ে নেবে। প্রসেনজিৎকে মুড়িটা দিয়ে দিই। দেওয়ার নেই, দেওয়ার বাড়িতে গেছে আজকে, মানে রাতের বাসে যাবে, তো অফিস থেকে একদম বেরিয়ে যাবে না। আর ছেলেকে একটু কমপ্লেন করে দেবো, ছেলে খিদে পেয়েছে। দেখো তো আর দেবো নাকি মুড়ি, তো ওকে একটু কমপ্লেন করে দিই। জল ঘাটাটাতে বেশি কষ্ট হচ্ছে, জল ঘাটার কথা মনে পড়লেই না প্রচণ্ড পরিমাণে এখন আমার ভয় লাগছে, এত পরিমাণে অ্যালার্জি। আর আমার তো কোল্ড অ্যালার্জি, কোল্ড ডাস্ট দুটোই একসাথে। ধুলোবালি ধরলেও অ্যালার্জি হয়ে যায়, আবার কোনো দীর্ঘদিনের পরে থাকা ড্যাম জিনিস ধরলেও অ্যালার্জি হয়। আর তার সাথে সাথে ঠান্ডা লাগলেও, মানে ঠান্ডার সময়তেও অ্যালার্জিটা ভালোই বেড়ে যায়, একটু অনিয়ম করে দিই। আর প্রতিদিন একটু বেলা করে স্নান করছি প্রতিদিনই, এটাতে আরও না মানে অ্যালার্জি যেন আমাকে পেয়ে বসছে। আজকে ঠান্ডাটা সেরকম নেই, ঠান্ডাটা আছে কম, ঠান্ডাটা আজকে সেরকম নেই। কিন্তু কি বলতো, এই অ্যালার্জির জন্য না আমার মানে এত শরীরের মধ্যে একটা অস্থিরতা লাগছে, তোমাদেরকে কি বলবো, বেশি কষ্ট হচ্ছে এই অ্যালার্জির জন্য, ভালো লাগছে না কিছু। আর সবসময় যদি ঠান্ডা লাগাটা একরকম, ঠান্ডা লাগলো সেটা এরকম। আর আমার কি বলতো, সবসময়ের জন্য নাক দিয়ে জল পড়তেই থাকবে, আর প্রচুর পরিমাণে কন্টিনিউয়াসলি হাঁচি, মানে একটা দুটো নয়, একসঙ্গে 10টা 12টা 15টা, মানে গুনতে থাকলে মনে হয় 100টা কখনো কখনো হয়ে যায়, এত পরিমাণে হাঁচি। আর গোটা দিন আমি কষ্ট পাই, মারাটা উল্টো হয়ে আছে। তো এই জন্য আর ভালো লাগছে না। প্রসেনজিৎ এখন ওষুধ নিয়ে আসলো, ওষুধ তো ঘরে সবসময় আমার থাকে, ওষুধটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ওষুধ নিয়ে আসলো, ওষুধটা খেলাম, খেয়ে নিয়ে তারপরে যে আবার কাজে লেগে পড়লাম। আর এই যে সেই জল ঘাটার কাজটা করতেই হচ্ছে, বলো না করলে তো হবে না, কাজ করতেই হবে। তো চলো আদিকে তাড়াতাড়ি করে কমপ্লেনটা করে দিই, করে ওকে খাইয়ে নিই। প্রতিটা মুহূর্তেই একটা ভয় আমাকে তাড়া করে বেড়ায় সব সময়ের জন্য। আজকে সন্ধ্যাবেলায় ছেলেটার বড্ড খিদে পেয়েছে, এতটাই আজকে শরীরটা আমার খারাপ যে বিছানা থেকে উঠে যে ছেলেকে একটু কমপ্লেন করে দেবো সেই ক্ষমতাটা আমার হচ্ছিল না। আর আদিও আস্তে আস্তে ঠিক বড় হয়ে যাচ্ছে। আমার এত শরীর খারাপের মধ্যে ছেলেটা আমাকে একবারও বলেও নি যে মা আমাকে খেতে দাও, কিছু খিদে পেয়েছে। সত্যি ভেবে খারাপ লাগে যে ছেলেটা এতক্ষণ ধরে খিদেটা চেপে রেখেছিল। প্রসেনজিৎ অফিস থেকে আসার সময় তখনই বাবাকে বলছে, বাবা আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কমপ্লেন করে দেবে। তো এত খারাপ লাগছিল শুনে, তখন ভাবছিলাম যে আমার যদি কোনোদিন কিছু একটা হয়ে যায় আমার ছেলেটার কি হবে। 25শে ডিসেম্বর উপলক্ষে আদিদের স্কুলে প্রোগ্রাম আছে, তো ভাবো একটা তো একটা প্রোগ্রাম লেগেই রয়েছে, আর আমরা কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছি। আজকে প্রসেনজিতের অনেক টাকা ধ্বংস হয়েছে, তো এখন নাকি সান্টা ক্লজ সাজাতে হবে। তাহলে বলো অবস্থা কি। তো প্রসেনজিৎ আজকে অফিস থেকে আসার পথে নিয়ে আসলো, আমি আর প্রসেনজিৎ ভেবেছিলাম যে সাজাবো না, তো জাস্ট একটা টুপি পরিয়ে দেবো, আর রেড কালারের ওর সোয়েটার আছে ওটাই পরিয়ে দেবো। আদির মুখে একটাই কথা, আমার সমস্ত ফ্রেন্ডরা সাজবে, আমি কেন সাজবো না, এটা ওর মধ্যে ছিল না। ইদানিং দেখছি এই কথাটা ওর মধ্যে খুব হচ্ছে, যে সমস্ত ফ্রেন্ডরা সাজবে আমিও সাজবো। কি বলতো, ছোটো বাচ্চারা যেমন দেখে দেখে বড় হয় তারা তো তেমনই হয় না।
আর এখনকার স্কুলগুলোতে এমন হচ্ছে, পড়াশোনাটা যেরকমই হোক না কেন প্রত্যেকটা কিছুতেই একটা না মানে একটা লেগেই থাকছে আর শুধু খরচা শুধু খরচা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এরকমভাবে সামলানো সত্যিই খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে প্রত্যেকটা স্কুলে। আদিদের স্কুল তো তাও একটু কম, অন্যান্য স্কুল তো যেন আরও বেশি, এই 25শে ডিসেম্বরটা তারা বেশি। আমাদের আদিদের স্কুলে জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে, 25শে ডিসেম্বর তো হচ্ছে, তারপর আরও কী কী হয়েছিল প্রসেনজিৎ, সব কিছুতে ঠিক আছে, সব কিছুতে অনুষ্ঠান হয় ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের ড্রেস কেনাটা এটা অসম্ভব ব্যাপার হয়েছে। প্রত্যেকটা অকেশনে একটা না একটা ড্রেস কিনতেই হচ্ছে। তা চলো কি কিনে নিয়ে এসছো আগে দেখাই তোমাদেরকে। এই যে সান্টা দাদুর ড্রেস এইটা কিনে নিয়ে আসা আছে প্রসেন অফিস থেকে, একটু আদির থেকে অনেকটাই বড় হয়েছে, আর প্রসেন ইচ্ছা করে একটু বড় দেখেই কিনেছে, কারণ সামনের বছর তো আবার লাগবে, তখন প্রত্যেক বছর 350-400 টাকাতে কেনা সম্ভব নয়, 300-350 টাকাতে কেনা সম্ভবই না, তাই জন্য এটা হচ্ছে ওপরের ড্রেসটা এটা, আর এটা প্যান্টটা বেশ বড়, মানে আদির 2 বছর পরতে পারবে এই প্যান্টটা বেশ বড়। এটা প্যান্ট, আর দে আদি টুপিটা পর। কালকে বাবা অভিজ্ঞতে এখন এই টুপিটা এনেছে, আর কালকে অফিসে চা ফুল দিল, এই যে এই টুপিটা কালকে প্রসেনজিৎ অফিস থেকে আসার পথে এনেছিল, বলেছিল এই টুপিটা পরিয়ে দেবো, আর এমনি বাড়িতে যে ড্রেস থাকে মানে সোয়েটার টোয়েটার ওগুলো পরাবো, কিন্তু ওই যে আদির নাচর বান্দা, আর তার সাথে এই যে এই ড্রেসের সঙ্গে এই টুপিটা পেয়েছে, আর তার সাথে পেয়েছে বলছেন দাও ওটা কোথায় গেল সান্টা কোথায় তোর, হ্যাঁ ছোট্ট সান্টা। সানটা এরকম ছোট্ট একটা সানটা পেয়েছিল, এই ড্রেসের সঙ্গেই পেয়েছে। কি তোমাদের সাথে কথা বলবো বলো, এই যে সারাদিন আমার চলছে, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো এই যে কালকে ওকে সাজানো হবে, এই তো ব্যাপার, বিলাসিতা ছাড়া আর কিচ্ছু না, আমাদের সময় এসব ছিলই না, এগুলো জাস্ট বিলাসিতা। তো চলো পরে আবার কথা হচ্ছে, রুটি করবো, একটু পরে যাবো রুটি করতে, পরে আবার আসছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মশলাগুলো একটুখানি কৌটোতে ঢেলে রাখবো, কিন্তু সময় একদমই হাতে পাচ্ছিলাম না। তো আজকে দেখলাম হাতে একটু টাইম আছে, আর ফেলে না রেখে মশলাগুলো ঢেলেই ফেলি। আর এইভাবে মশলা ঢালা দেখে আদি দেখো কেমনভাবে এসে দেখছে, আর একটু ডিস্টার্ব করছে বলে বারবার আমাকে নাড়াচ্ছে বলে মশলাগুলো বাইরে পড়ে যাচ্ছিল। এইভাবে মশলা না ঢালা খুব সুবিধা হয় জানো তো, ছোটো কৌটোগুলোতে খুবই সুবিধা হয়, একটু মশলা বাইরে বেরোয় না। কিন্তু ওই যে আদি এত নাড়াচ্ছে আমাকে, একটু মশলা বাইরে বেরিয়েই গেল। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তো প্রতিটা মুহূর্তে এই ভয়টা আমাকে এত পরিমাণে তাড়া করে, ভগবানের কাছে সবসময়ের জন্য একটাই প্রার্থনা করি, ছেলেটা আমার যতদিন না বড় না হচ্ছে ততদিন যেন ভগবান আমাকে সুস্থ রাখে। কারণ আমার যদি কিছু একটা হয় তাহলে ছেলেটা আমার একদমই ভেসে যাবে, ওকে দেখার কেউই থাকবে না। আর কার ভরসাতেই বা রাখবো আমি ওকে, সবাই এখন নিজের মতো নিজে সব কিছুই গুছিয়ে নেয়, ওকে কেই বা দেখবে তাই না? তো সব সময়ের জন্য এই ভয়টা তো তাড়া করে বেড়াই। তো ভগবান নিশ্চয়ই আছে, আমার এত বড় ক্ষতি কোনো দিনই করবে না। যখন শরীরটা খুব খারাপ করে তখনই এইটা মনে হয় মাথার মধ্যে আসে। তাহলে ভাবো এইটুকু একটা ছোটো বাচ্চার খিদে পেয়েছে, ওকে খাওয়ানোর একটা মানুষও আমার কাছে নেই। একা থাকার এটাই বড় জ্বালা জানো তো। হয়তো সবার সঙ্গে থাকলেও হয়তো এই জ্বালাটা থাকতোই, জানি না, কিন্তু আমার মনে হয় একা থাকার জ্বালাটা এটাই, যে আজকে আমার হাজার শরীর খারাপ হলে আমার ছেলেটাকে না খেয়ে থাকতে হবে, যে যতক্ষণ আমি ওকে না খাওয়াতে পারবো ওর খাওয়াই জুটবে না। আর প্রসেনজিৎ তো সারাদিন বাইরেই থাকে কাজের জন্য, ওকে এবার কী দোষ দেব? তো কাউকে কোনো কিছু দোষ দেওয়ার নেই, সবই কপালের দোষ। তো ছেলেটা যতদিন বড় না হচ্ছে ততদিন তো একটা চিন্তা মাথাতে থেকেই যায়। আর এই অ্যালার্জিটা আমাকে এতটা পরিমাণে কষ্ট দিচ্ছে না বন্ধুরা, তোমাদের কি বলবো। আর শীতের মধ্যে জল ঘেটে ঘেটে না আমার যেন ওরা বেশি ক্ষতি করে দিচ্ছে, আর প্রত্যেকবার শীতে আমি না এই রোগে খুব কষ্ট পাই, খুবই কষ্ট পাই। তো এই দেখো আদিদের স্কুলে বলে দিয়েছিল যে এরকম একটা গিফট কিনে এরকম একটা কাগজে লিখে দিতে, ফ্রম সিক্রেট সান্টা। তো প্রসেনজিৎ একটা পেন্সিল বক্স কিনে এনেছিল, নিয়ে এরকম প্যাক করে দিল, গিফট প্যাক করে দিল। তো আদি তো প্রথমে একটু কান্নাকাটি করছিল যে ওর জন্য কেন পেন্সিল বক্স নেই, ছোট বাচ্চা তো বোঝে না,
তারপরে অনেক বোঝানোর পরে তারপর একটু বুঝলো। তো এখন বলছি না স্কুল মানে এখন বিলাসিতা, সত্যি বাচ্চাদের পড়াশোনা করাতে গিয়ে বাবা মারা না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষরা খুবই হিমশিম খেয়ে যাবে। তো কিছু করার নেই, সমাজে চলতে গেলে আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো তো করতেই হবে, তাই না? তো আমাদের গিফটটাও প্যাক হয়ে গেছে। তো এবার যাব রুটি করতে। আবারও চলে আসলাম রান্নাঘরে রুটি করতে। আজকে অল্পই রুটি করার, কারণ যেহেতু দেওর নেই, আজকে 6টা মতো রুটি হবে। তো আমার আর প্রসেনজিৎ আদি ভাত খাবে, কারণ মাছের ঝোল যেহেতু আছে ওকে রাত্রে ভাতই দিয়ে দেবো। তো রুটি করছি আর একটু গুনগুন করে গান করছি। ঠান্ডাটা আজকে সেভাবে নেই, তো সেরকমভাবে ঠান্ডা থাকলে গায়ে কিছু একটা দিতেই হতো। আর আমি না এই রান্নাঘরে কোনো কাজ করতে গেলে গায়ে কিচ্ছু দিতে পারি না, একটা অস্থিরতা লাগে। না চাদর তো গায়ে দিতেই পারি না, ভয় লাগে যে আগুনে টাগুনে যদি পুড়ে যায়। আর সোয়েটারও গায়ে দিতে পারি না, ওই জলে যদি ভিজে যায়, বারবার হাত ধুই, জলে ভিজে যায়, এই জন্য না এই শীতকালে আমার গায়ে কিছু থাকেই না যখন আমি কাজকর্ম করি, বিশেষ করে রান্নাঘরের কাজকর্মগুলো করি। তো চটজলদি করে রুটিটা রুটিটা করে নেব, আবার সবাইকে খেতে দেব। তো প্রসেনজিৎ যেহেতু সন্ধ্যাবেলার দিকে মুড়ি খেয়েছে, ওই জন্য ওর অতটা খিদে পায়নি। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই বলে খাওয়ার প্রতি খুব একটা ইচ্ছাও নেই। আজকে সত্যি কথা বলতে মনটার মধ্যে একদমই মনটা ভালো নেই, যে এত শরীর খারাপ, ইচ্ছা করছিল না রান্নাবান্না কোনো কিছুই করতে, তবুও করতে হচ্ছে। কিচ্ছু ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন চুপচাপ যেন শুয়ে থাকি কম্বলের মধ্যে। কারণ এই রোগটা আমাকে বড্ড কষ্ট দেয়, খুবই কষ্ট দেয়। আর একভাবে যদি সবসময় এরকম হাঁচি পড়তেই থাকে, তাহলে আমি চলবো কী করে বলো? নাক দিয়ে এত পরিমাণে জল পড়ে না, এই অবস্থাতেই সারাদিন ধরে কাজ করেছি। সন্ধ্যেবেলার দিকে আর আমি বিছানা থেকে উঠতেই পারিনি। তো প্রসেনজিৎ বলেছিল যে আটাটা মাখিয়ে দেবে, আমাকে হেল্প করবে। আমি বললাম না থাক, অল্প কটা রুটি তো আছে, আমি চটজলদি করে নেব। আর ও অফিস থেকে এসে এরকমভাবে রান্নাঘরে ঢোকে, আমারও খুব একটা ভালো লাগে না। আর যে কাজটা আমাকে যখন করতেই হবে, তো আমার করাই ভালো, তাই না? কতদিনই বা ও আর করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তার সম্বন্ধে একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও। আজকের মতো এটুকুই, টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।